Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প কোচবিহার ট্রেনে প্রায় দুদিনের পথ, প্লেনে 1.5 ঘন্টার। খবরের কাগজের কাজে প্রায় তখন এদিকে আসতে হতো। সেই সূত্রে যোগেন সিংয়ের সঙ্গে আলাপ। মাসে কখনো 4 বারও প্লেনে যাতায়াত করেছি। তাছাড়া 2-1 বার আসাম বা বাগডোগরা থেকে ফেরবার সময়ও যোগেন সিংয়ের প্লেনে পৌঁছে গেছি যথাস্থানে। ছোট একটা বেসরকারি প্রতিষ্ঠানের সর্বপ্রধান পাইলট যোগেন সিং। গোড়ার জীবনে 3 বছর মিলিটারিতে ছিল, সেই সুবাদে ক্যাপ্টেন। মিলিটারির ওপরওয়ালাদের সঙ্গে বনিবনা না হওয়াতে পার্মানেন্ট কমিশন পাইনি বলে বা নেয়নি হয়তোবা। প্রথম শর্তের মেয়াদ ফুরোতেই ছেড়ে এসেছে। যোগেন সিংয়ের সঙ্গে চেনা যাত্রী হিসেবে আমার আলাপ বটে, কিন্তু হৃদ্যতার আরও একটু কারণ ছিল। বছর 3-4 আগে খবরের কাগজে একটা ফ্রি ফাইটের ছবি ছাপা হয়েছিল। সেটা আজ আর কারো মনে নেই বোধ হয়। কলকাতার বাইরের এক অভিজাত হোটেলে বয়সের গরমে আর টাকার গরমে 3টি ধনী সন্তান নিজেদের ভাষায় এক বিদেশি তরুণী মহিলার উদ্দেশ্যে তরল টিকা টিপ্পনী কাটছিল। মহিলা ভাষা না বুঝলেও তাকে নিয়েই কিছু হচ্ছে বুঝে ক্রুদ্ধ হয়ে এবং আরক্ত হয়ে উঠেছিলেন। যোগেন সিং মদ খাচ্ছিলেন আর ব্যাপারটা লক্ষ্য করছিলেন। উঠে গিয়ে প্রতিবাদ করতে ধনীর দুলালেরা 3 জনেই একসঙ্গে রুখে উঠল এবং মাতাল বলে কটূক্তি করে উঠল। একে 3 জন তারা, তাই স্বাস্থ্য কারোর খারাপ নয়। যোগেন সিং আর কিছু না বলে নিজের টেবিলে এসে মদের গ্লাস খালি করল, তারপর উঠে চুপচাপ বাইরে চলে এলো। একটু বাদে চায়ের পাট শেষ করে আমি বাইরে এসে দেখি যোগেন সিং নির্লিপ্ত মুখে হোটেলের বাইরে দাঁড়িয়ে চোখাচোখি হতে নিষ্পৃহ উক্তি করল, হ্যালো। হ্যাঁ হ্যালো। আলাপ তখনও এর বেশি নয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অনেক সময় এক হোটেলে এসে উঠলেও লোকটাকে অত মদ খেতে দেখে আমি তেমন বেশি কাছে ঘেঁষি না। কিন্তু সেদিন আমার সাংবাদিক চোখে কি যেন একটা সম্ভাবনার অস্বস্তি দেখা দিল। ট্যাক্সি ধরার অছিলায় আমিও দাঁড়ালাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি যদিও। ভিতরের মহিলাটি আগেই চলে গিয়েছিলেন। লোক 3টিও একটু পরেই বেরুল। তারপর ফুটপাথের ওপরেই খণ্ডযুদ্ধ। দুজনের নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে লাগলো। তারা ফুটপাথে গড়াগড়ি খেতে লাগলো, আর 3য় জন প্রাণ বাঁচিয়ে মোটরে উঠে চম্পট দিল। আমি কিছুই করিনি যদিও, শুধু দাঁড়িয়ে দেখেছি। আর ঠিক যে মুহূর্তটির ছবি তোলা দরকার সেই মুহূর্তের একটা ছবি তুলেছি মাত্র। তারপর ঘটনার বিবরণ লিখে কাগজে পাঠিয়ে দিয়েছি। এই থেকেই হৃদ্যতা। পরে যোগেন সিং হাসতে হাসতে বলেছে তার নাকি আমি উপকার করেছি। সে অনেক জায়গা থেকে অনেক সাবাস পেয়েছে বলে নয়। লোকগুলোর টাকার জোর আছে, তারা কেস করত, অন্যভাবে জব্দ করার চেষ্টাও করতে পারত, কিন্তু খবরের কাগজে এভাবে ফলাও করে সব প্রকাশ হয়ে পড়াতে নিজেরাই গা ঢাকা দিয়ে আছে। এরপর বাইরের এয়ারপোর্ট থেকে বেরিয়ে সে যখন হোটেলে উঠেছে আমাকেও সেখানেই টেনে নিয়ে গেছে। আমি বসে বসে তাকে অনেক মদ খেতে দেখেছি, কিন্তু আশ্চর্য, মাতাল হতে দেখিনি কখনো।
তাকে দেখলে বা কথাবার্তা বললে পাঞ্জাবি কেউ বলবে না। দাড়ি গোঁফের বালাই নেই, আমাদের মতোই পরিষ্কার বাংলা বলে। ছেলেবেলা থেকেই বাংলাদেশী মানুষ। যাক, বর্তমানের কথা বলি। কুচবিহার থেকে আমার ফেরার তাড়া ছিল, কিন্তু দুদিন আগে প্লেনে সিট পাবো সে আশা ছিল না। ইতিমধ্যে যোগিন সিং এর প্লেন দেখে উৎফুল্ল হয়ে উঠলাম। সে আবার পরদিনই বিকেলে প্লেন নিয়ে ফিরছে জেনে তাকে ধরলাম, নিয়ে যেতে হবে। যোগিন সিং তক্ষুনি রাজি। তার এক টেলিফোনে ফেরার ব্যবস্থাও হয়ে গেল। পরদিন দুপুর থেকে আকাশের অবস্থা ঘোরালো, কাগজেও ঝড়ের আভাস দিয়েছে। শাঁ শাঁ করে বাতাস বইছে বাইরে, আর থমথমে মেঘের গুরু গুরু ডাকটা অন্যরকম। যোগিন সিংকে জিজ্ঞাসা করলাম, বস, এই ওয়েদারে যাবে কি করে? সে নির্ভাবনায় জবাব দিল, যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, অ্যাপয়েন্টমেন্ট? কোথায় অ্যাপয়েন্টমেন্ট? কলকাতায়? মাথা নাড়ল, হাসলো একটু। এ ধরনের হাসি আমি চিনি। বললাম, তাহলে তো বেশ জটিল অ্যাপয়েন্টমেন্ট মনে হচ্ছে ক্যাপ্টেন। হ্যাঁ, সময় না গেলে নিশ্চয়ই কোনো লেডির বিরাগ ভাজন হওয়ার ভয় আছে। হ্যাঁ। যোগিন সিং আরো হেসে আরো বেশি মাথা ঝাঁকালো। আমার শোনার ইচ্ছে ছিল, কিন্তু সদাব্যস্ত যোগিন সিং এর প্রণয় কথা ফেঁদে বসার মেজাজ ছিল না। টুকটাক দু চার কথা মাত্র জানা গেল। মহিলার নাম যশোধরা, খ্রিশ্চান, মস্ত ব্যবসায়ীর মেয়ে ছিল। কিন্তু তাদের বড় অবস্থার সময় যোগিন সিং ও মেয়ের পাত্তা পায়নি। বাপের ব্যবসা লাটে উঠতে খানিকটা সুবিধা হয়েছে বটে। তখনও যোগিন সিং এর টান দেখে না 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 টান আরো বাড়তে দেখে যশোধরা বুঝেছে যোগিন সিং এর লোভ তার বাবার টাকার উপর নয়, লোভ তারই উপর। যোগিন সিং হাসি মুখে স্বীকার করেছে, অ্যাপয়েন্টমেন্ট ফেল করলে রক্ষা নেই, সেটা সত্যি কথাই। মেয়ের যেমন মেজাজ তেমনি অভিমান। একবার অ্যাপয়েন্টমেন্ট ফেল করার ফলে সে কি কাণ্ড! যোগিন সিং অন্যমনস্ক হয়ে পড়ল। কাণ্ড বিস্তারে আগ্রহ তার দেখা গেল না। একটু বাদেই গা ঝাড়া দিয়ে উঠে ব্যস্ত পায়ে কোথায় যেন চলে গেল। যথাসময়ে এয়ার অফিসে এসে হতাশ হলাম। এই আবহাওয়ায় প্লেন ছাড়বে বলে তো মনে হয় না। ঝোড়ো বাতাস ক্রমে যেন বাড়ছে। আকাশের অবস্থা ভয়াবহ। এই সময় কোচবিহার থেকে ওই একটাই প্লেন ছাড়ার কথা। ছোট বেসরকারি প্রতিষ্ঠানের মালবাহী প্লেন ছাড়বে কি ছাড়বে না এ নিয়ে কেউ তেমন মাথাও ঘামায় না। তবু ক্যাপ্টেন যোগিন সিং আসতে অফিস থেকে তাকে জানানো হলো, সব জায়গারই ওয়েদার রিপোর্ট খারাপ, টেক অফ করা ঠিক হবে না। যোগিন সিং কান দিল না, নিঃশঙ্ক জবাব দিল, ও কিছু না, ওপর দিয়ে চলে যাব। আমার ভয় ধরল একটু। এক ফাঁকে তাকে ধরে জিজ্ঞাসা করলাম, ক্যাপ্টেন ক্যাপ্টেন, বলছি যে এই ওয়েদারের মধ্যে তুমি যাবে? তুমি থেকে যাও না, কাল যেও। নিজের কাজে চলে গেল। দ্বিধা কাটিয়ে নিজেকে চাঙ্গা করে তুলতে চেষ্টা করলাম। প্লেন যথাসময়ে উঠল। যাত্রী আমরা মাত্র 4 জন, এছাড়া পাইলট, কো পাইলট এবং 2-4 জন ক্রু মেম্বার। কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্থাৎ যাত্রীদের অবস্থা সঙ্গীন। মালবাহী প্লেনে বসার আসনেই বাঁধার বেল্ট গোছের কিছু একটা আছে বটে। সামনেই মুহুর্মুহু লাল আলো জ্বলছে। বেল্ট বেঁধে বসুন।
কিন্তু ওই বেল্ট বাঁধা সত্ত্বেও স্থির হয়ে বসে থাকা অসম্ভব। বাইরে ঝড় কতটা তা টের পাচ্ছি না, কিন্তু ঝাঁকানি এবং দোলানিতে প্রাণ ওষ্ঠাগত। ঘড়ি দেখলাম, সময় অনুযায়ী আমরা কলকাতার উপরে এসে পড়েছি ঠিক, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয় আর ত্রাসে শরীরের রক্ত হিম হয়ে এলো। অনেক উঁচু দিয়ে প্লেনটা চক্রাকারে ঘুরছে। নিচে নামার এক একটা চেষ্টার মুখে লণ্ডভণ্ড কাণ্ড। আমরা কে কোথায় হুমড়ি খেয়ে পড়ছি তার কোনো ঠিক নেই। চোখের সামনে মৃত্যু দেখছি আমরা, মৃত্যুর প্রতীক্ষা করছি। এরই মধ্যে ঝড়ের তাণ্ডব এড়িয়ে কোনো মতে প্লেন সম্ভবত অনেক উঁচুতে উঠে স্থির হলো একটু। ভিতরে সকলে চিৎকার করে বলাবলি করতে লাগলো, মিনিট দুয়ের জন্য কো পাইলটের হাতে প্লেন ছেড়ে একবার ভিতরে এলো ক্যাপ্টেন সিং, এবং ভেতরে এসেই ছোট্ট খুপড়ির মধ্যে গিয়ে ঢুকল। আর ঠিক তার 2 মিনিট বাদেই বেরিয়ে এলো আবার। এবার তাকে দেখা মাত্র আমার ত্রাস আরও বেড়ে গেল, কারণ আমার মনে হলো ওখানে গিয়ে সে গলায় খানিকটা মদ ঢেলে এসছে। মনে হলো এক বদ্ধ পাগলের পাল্লায় পড়েছি আমরা। এই দুর্যোগ থেকে আর অব্যাহতি নেই, প্রাণের আশা নেই। যোগিন সিং ভিতরে চলে গেল। কোথা দিয়ে কোথায় উঠছি কিচ্ছু জানি না, তবে প্লেনের দাপাদাপি অপেক্ষাকৃত কম। তখন সন্ধ্যা পার হয়ে গেছে। কোন দিকে চলেছি কিচ্ছু ঠাউর করা যাচ্ছে না। অকস্মাৎ মিনিট কয়েকের জন্য সাক্ষাৎ মৃত্যুর বিবরের মধ্যেই যেন ঢুকে পড়লাম আমরা। দেহের সব রক্ত প্রবল বেগে শিরশির করে উঠতে লাগল। বুঝলাম শাঁ শাঁ করে নিচের দিকে নামছে প্লেন। ঝড়ের সামান্য একটু বিরতির অপেক্ষায় ছিল যোগিন সিং। তারপরেই সব বোঝাবুঝির বাইরে আমরা। 10 মিনিট গেছে কি 10 ঘন্টা গেছে কি অনন্তকাল গেছে কিছুই জানি না। একসময় সচেতন হয়ে দেখলাম প্লেন থেমে আছে আর আমরা বেঁচে আছি। সেটা এমনই বিস্ময় যে চট করে বিশ্বাস হয় না। দরজা খোলা হতে বাইরের দিকে চেয়ে আরো বিস্ময়। এয়ারপোর্টেই তো নেমেছি আমরা, কিন্তু যাব কি করে? এ তো প্যাসেঞ্জার প্লেন নয় যে কোম্পানির গাড়ি করে তাদের এয়ার অফিস পর্যন্ত আমাদের পৌঁছে দেবে। এদিকে প্লেন চলাচল সব বন্ধ, অন্য কোনো কোম্পানির গাড়ি যাতায়াত করছে না, বাসও নেই। নির্জীবের মতো এয়ারপোর্টের রেস্তোরাঁয় ঢুকে এক কাপ কড়া কফি নিয়ে বসলাম। প্রাণে যখন বেঁচেছি, সমস্ত রাত এখানে কেটে গেলেও খুব আপত্তি নেই যদিও। হ্যালো হ্যালো হ্যালো। যোগেন সিং। মুখ লাল, কিন্তু ঠোঁটের কোণে হাসির আভাস যেন একটু বেশি। যে লোকের খপ্পরে পড়ে প্রাণ যেতে বসেছিল তাকে দেখেই আবার অন্য আশা জাগলো। যোগেন সিং এর ছোট গাড়ি আছে একটা। সাগ্রহে জিজ্ঞাসা করলাম, ক্যাপ্টেন ক্যাপ্টেন ইফ ইউ ডোন্ট মাইন্ড, বলছিলাম যে তোমার অ্যাপয়েন্টমেন্ট কোথায়, সাউথে না এদিকে? সাউথে। কেন কেন কি হয়েছে কি? না মানে বলছিলাম যে আমাকে যতটা সম্ভব একটু এগিয়ে দাও না। মানে যাবো কি করে সেটাই বুঝে উঠতে পারছি না। ঘড়ি দেখলো, তারপরে পিঠ চাপড়ে বলল, Come on, friends, come on. ঠিক একটি কেবিনের দিকে এগোলো সে। কফির পেয়ালা তুলে নিয়ে আমিও তার সঙ্গে কেবিনে গিয়ে ঢুকলাম। যোগিন সিং আমি দুজনের খাবারের অর্ডার দিল। খাবার না আসা পর্যন্ত চুপচাপ বসে রইল। দেখে মনে হলো কিছু যেন ভাবছে।
খাবার আসতে পর্দা টেনে দিয়ে কিট থেকে আবার মদের বোতল বার করল। আমি অবাক, প্রেয়সীর সন্নিধানে যাবার আগেও এ বস্তু গলাধ্যকরণ করতে পারে এ আমি ভাবিনি। খেতে খেতে ঈষৎ ব্যঙ্গস্বরে বলল, দুর্যোগে ওখানকার নিষেধ সত্ত্বেও প্লেন ছেড়েছি বলে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে শুনছি। তাই নাকি? অল আর ইডিয়টস, ইডিয়টস অল আর। না না, এই তো ঠিক নয়। ঈষৎ রক্তিম দেখালো মুখ। বললাম, এভাবে প্লেন তুমি না ছেড়ে আরেকটু দেখে নিলেও তো পারতে। পারতাম, দেখতে গেলে আর প্লেন নিয়ে ওঠাই যেত না। সে আমি আকাশের অবস্থা দেখেই বুঝেছিলাম। না, সে ঠিক আছে, সে ঠিক আছে। তার সেই জন্য 5 মিনিট আগেই প্লেন স্টার্ট করে দিয়েছিলাম। মানে 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 ক্যাপ্টেন, তুমি বলতে চাইছো যে তুমি সব জেনে শুনে প্লেন ছেড়েছো? এরকম লোককে কি বা বলি? যোগিন সিং নিবিষ্ট মনে আহার করছে আর মদ খাচ্ছে। যেভাবে খাচ্ছে মনে হলো ধীরে সুস্থে গোটা বোতলটাই শেষ করবে। বললাম, এসে যখন এই বিপদ দেখলে তখনই বা তুমি প্লেন ফেরালে না কেন মাই ডিয়ার ফ্রেন্ড? সাংঘাতিক কাণ্ডও তো হতে পারতো। বিরক্তির সুরে পাল্টা প্রশ্ন করলো। ফিরবো বলে প্লেন ছেড়েছিলাম মাই ডিয়ার ফ্রেন্ড। তোমাকে তো আগেই বলেছি আজ না এলেই নয়। অর্থাৎ তার অ্যাপয়েন্টমেন্ট আছে, এক রমণী তার জন্য অপেক্ষা করছে বা করবে হয়তো। এদিকে নিশ্চিন্ত মনে সে পানাহারে মগ্ন। আমি হতভম্ব। এই দুর্যোগে অ্যাপয়েন্টমেন্ট না রাখতে পারলে এক পাগল ভিন্ন আর কেউ রাগ করে না, বিশেষ করে যে লোককে আকাশ পথে উড়ে আসতে হবে। কিছু শোনার জন্য এই টিপ্পনির সুরে বলতে ছাড়লাম না, আমি বলছিলাম যে এই দিনে না যেতে পারলেও কি তিনি বুঝতেন না মাই ডিয়ার ক্যাপ্টেন? মাথা নাড়ল। বুঝতো না, বড় অবুঝ মেয়ে, বোঝাবুঝির মধ্যে নেই। একবার এই অ্যাপয়েন্টমেন্ট ফেল করে যে দুর্ভোগ হয়েছে সে যদি জানতে। আজ সেই দিন, সেই তারিখ। ভিতরে ভিতরে উৎসুক হয়ে উঠেছি। কোচবিহারেও একবার বলেছিল, অ্যাপয়েন্টমেন্ট না রাখতে পারলে রক্ষে নেই। যে মেয়ে যোগিন সিং এর মতন বেপরোয়া লোককে এভাবে নাকে দড়ি বেঁধে টেনে আনতে পারে, তাকে একটিবার দেখতে ইচ্ছেও হচ্ছিল খুব। জিজ্ঞাসা করলাম, তা এসেও তুমি এখানে দেরি করছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। 8:30 যাওয়ার কথা। এমন ভাবে বলল যেন ওই সময়ের 2-10 মিনিট আগেও যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এমনও হতে পারে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কোনো সময়ে ওদের সাক্ষাৎ হওয়ার কথা। হয়তো ঠিক সময়ে রমণীটি অফিসারে আসবেন। ঘড়ি দেখলাম 7টা বাজতে তখনও 5 মিনিট বাকি। জিজ্ঞাসা করলাম, কিন্তু ক্যাপ্টেন, কথা না রাখতে পেরে একবার যে খুব মুশকিলে পড়েছিলে, তাই না? তুমি বললে যে। হ্যাঁ, খুবই মুশকিলে পড়েছিলাম। আজকের এই দিনেই ও আচ্ছা, এই দিনেই। কিন্তু মোটামুটি শোনার পরেও সেই মুশকিলটা এমন প্রাণ তুচ্ছ করে ছুটে আসার মতো মনে হয়নি আমার। যোগিন সিং এর মতো যশোধরার ব্যবসায়ী বাবা লোকটা আদৌ সুবিধের নয়। মেয়েকে টোপ করে মস্ত পয়সাওয়ালা জামাই গাঁথবার মতলব ছিল তার। ওই করে শেয়ার বাজারে ঘা সারাবে ভেবেছিল, কিন্তু মেয়ের জন্যেই তা হচ্ছিল না। মেয়ে ওদিকে বাপের কাছে একজন মস্ত মানুষ বানিয়ে রেখেছে যোগিন সিংকে। মস্ত টাকার মানুষ নয়, মানুষের মতো মস্ত মানুষ। তার এক গোঁ, তাকে ছাড়া কাউকে সে বিয়ে করবে না।
নিরুপায় হয়ে বাপ তখন সামনাসামনি যোগেন সিংয়ের সঙ্গে একবার কথাবার্তা কয়ে বুঝে শুনে রাজি হতে চেয়েছিল। সেও অনেক দিন অনেক চেষ্টার পর মেয়ে বাপকে এই সাক্ষাৎকারে রাজি করাতে পেরেছিল। দিনক্ষণ ঠিক হলো, কিন্তু এমন কাণ্ড, বলতে গেলে একরকম অকারণেই যোগেন সিং আসতে দেরি করল। এমন কিছু দেরি নয়, মিনিট 12-14 হবে। ঘোড়েল বাপ ঘড়ি ধরে ঠিক 10 মিনিট অপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। যোগেন সিং গিয়ে দেখে যশোধরাও নেই। ব্যাপারটা শুনল তার মায়ের কাছে। বাপ বেরিয়ে যাওয়ার পর রাগে জ্বলতে জ্বলতে মেয়েও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সম্ভব অসম্ভব অনেক জায়গায় যোগেন সিং খুঁজে বেড়ালো তাকে। ঘণ্টাখানেক বাদে নিজের বাড়িতে এলো দেখতে যশোধরা সেখানে অপেক্ষা করছে কিনা। এসে শুনল টেলিফোনে খবর এসেছে যশোধরা হাসপাতালে আছে। রাগে আর অভিমানে মেয়ে এমন গাড়ি চালিয়েছে যে সরাসরি অ্যাক্সিডেন্ট। হাসপাতালেও এই মেয়ে সহজে মুখ ফিরিয়ে তাকায়নি তার দিকে। যোগেন সিং অনেক ক্ষমা চেয়ে, অনেক নাক কান মুলে জীবনে আর কোনো দিন অ্যাপয়েন্টমেন্ট ফেল করবে না এই প্রতিজ্ঞা করে তবে তার মুখে হাসি ফোটাতে পেরেছিল। জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, অত মদ যে খাচ্ছে তাই বা ওর প্রেয়সী বরদাস্ত করবে কি করে? কিন্তু তার আগে ঘড়ির দিকে চোখ পড়তে সচকিত হলাম। আরে বাবা, 7:35। এখন না উঠলে সে 8:30টায় পৌঁছবে কি করে? আমি উসখুস করছি, অবাক হচ্ছি। মদের নেশায় সময়ের গন্ডগোল হয়ে গেল। 7:45। এসো। বোতলে আরো খানিকটা আছে দেখলাম, সেটা সেখানেই পড়ে থাকলো। বড় বড় পা ফেলে গাড়িতে এসে উঠল। পাশে আমি। পিছনে দেখলাম এক গোছা ফুল রয়েছে। এই দিনে ফুল কোথা থেকে সংগ্রহ হলো ভেবে পেলাম না। যাই হোক, গাড়ি ছুটতে লাগলো। হেডলাইটে রাস্তার অবস্থা দেখে আমার দুই চক্ষু স্থির। ঝোড়ো বাতাস আর নেই বটে, কিন্তু বৃষ্টি পড়ছে। ভাঙা ডাল আর গাছের পাতায় সমস্ত রাস্তা ঢেকে গেছে। কোথাও মস্ত মস্ত টিনের চালা পড়ে আছে, তার ওপর দিয়েই মড়মড় শব্দে গাড়ি পার হতে টের পাচ্ছি বস্তুটা কি। কিন্তু গাড়ির স্পিড দেখে আমার অস্বস্তি হচ্ছে, অস্বস্তি বাড়ছে। একসময় স্বাভাবিকভাবেই বলতে চেষ্টা করলাম, যে রাস্তা দেখছি তোমার 8:30টায় পৌঁছনোর তো প্রশ্নই ওঠে না। জবাব দিল না, খালি গাড়িতে স্পিড আরো বেড়ে গেল। একবার প্রাণে বেঁচেছি, এবার মনে হচ্ছে আর রক্ষে নেই। প্রায় 1 বোতল মদ গিলে গাড়ি চালাচ্ছে। কি করছে একটু হুঁশ নেই। ক্ষোভে দুঃখে নিজেরই হাত কামড়াতে ইচ্ছে করল। একবার ওভাবে বেঁচে আর চোখের সামনে অত মদ খেতে দেখেও কেন আমি যেচে সঙ্গে এলাম? হে ভগবান, মৃত্যু না ঘনালে এমন মতি হবে এই তো ভাবাই যায় না। বাধা পেয়ে গাড়ি একবার বিষম লাফিয়ে উঠছে। সামনে মস্ত মস্ত একটা ডাল বা হয়তো একটা আস্ত গাছই পড়ে আছে। স্পিড না কমিয়ে খেলনার মতোই অপরিসর ফাঁক দিয়ে গাড়িটার পার করে আনছে যোগেন সিং। শ্যামবাজার পেরিয়ে সার্কুলার রোড ধরে নক্ষত্র বেগে গাড়ি ছুটে চলেছে। রাস্তায় জনমানব নেই, পুলিশ নেই, অন্তত আমি কিছুই দেখছি না। আমি শুধু দেখছি সামনে মৃত্যু। হ্যাঁ, মৃত্যু হাঁ করে আছে। ডাক ছেড়ে চিৎকার করে ইচ্ছে হলো যেন বলি আমি, গাড়ি থামাও, গাড়ি। দু হাতে তাকে জাপটে ধরে থামাতে ইচ্ছে করছে, কিন্তু তার দিকে চেয়ে আমি কিচ্ছু করতে পারছি না। এ ভগবান, পাথরের মূর্তির মতো বসে গাড়ি চালাচ্ছে সে।
ওকে বাধা দেওয়ার থেকেও যেন যেন মৃত্যুর গহ্বরে গিয়ে ঢোকা সহজ। আর আমি আমি তারই প্রতীক্ষা করছি। চকিতে একবার মনে হল লোকটা বোধহয় আত্মঘাতী হতে চায়। এই জন্যেই অমন দুর্যোগে অনায়াসে প্লেন ছাড়তে পেরেছে। আর আর এরই জন্যে এই গাড়ি নিয়ে পাগলের মতো ছুটে চলেছে। কিন্তু না, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হলো না। গাড়ির গতি কমল। রাস্তার পাশে হঠাৎ এক জায়গায় ঘ্যাঁচ করে থেমে গেল গাড়িটা। ঘড়িতে তখন ঠিক 8:30। আমারও হুঁশ ফিরল যেন। এদিক ওদিক চেয়ে দেখি পার্ক স্ট্রিটের একটা জায়গায় এসেছি। তারপর হঠাৎ এক ধাক্কা খেয়ে বিমূঢ় আমি। ফুলের গোছা নিয়ে যোগিন সিং এখানে কোথায় নামছি? আমার শরীরের রক্ত এবারে দ্বিগুণ শিরশির করে পা বেয়ে নেমে যাচ্ছে। এপাশে সাদা দেয়ালে ঘেরা বিস্তৃত সমাধি ভূমি। দুর্যোগের অন্ধকারেও এখানকার সমাহিত সাদাটে পরিবেশ পরিষ্কার চোখে পড়ে। নিজের অগোচরেই মুখ দিয়ে কথা বেরুলো, এখানে এখানে কোথায় যাচ্ছ ক্যাপ্টেন? এখানে কোথায় যাচ্ছ? ফুল হাতে যোগিন সিং থমকে দাঁড়ালো একটু। শান্ত গভীর দৃষ্টি মেলে আমার দিকে তাকালো। হঠাৎ আমার মনে হলো দু চোখে কত জল জমাট বেঁধে আছে তা ঠিক নেই। ঝরছে না, শুধু চকচক করছে। এখানেই তো হাসপাতাল থেকে সোজা নিয়ে এসেছিলাম তাকে। এখানেই আছে। বসো বসো, বেশি দেরি হবে না। শ্রান্ত পা দুটো টেনে টেনে সমাধি স্থানের দিকে এগিয়ে গেল সে। আমি নির্বাক, নিস্পন্দ।